15 বছর পর নওগাঁ জেলা বিএনপির দ্বিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হচ্ছে আজ। নওগাঁ কনভেনশন সেন্টারে সম্মেলনের আয়োজন করা হয়েছে। সম্মেলনে সভাপতি, সাধারণ সম্পাদক ও 2টি সাংগঠনিক সম্পাদকের পদের জন্য 20 জন প্রতিদ্বন্দ্বিতা করছেন। সম্মেলনে ভার্চুয়ালি যুক্ত হয়ে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান প্রধান অতিথির বক্তব্য দেবেন। এর আগে সম্মেলন উদ্বোধন করেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আব্দুস সালাম। উপস্থিত আছেন স্থায়ী কমিটির সদস্য ইকবাল মাহমুদ টুকু। নওগাঁ জেলা বিএনপির দ্বিবার্ষিক সম্মেলনে ভার্চুয়ালি যুক্ত হয়ে বক্তব্য রাখছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। আমরা সরাসরি চলে যাচ্ছি সেখানে। প্রিয় সহকর্মীবৃন্দ, প্রিয় ভাই বোনেরা, অন্তর্বর্তীকালীন সরকার বিশ্বের যে গণতান্ত্রিক প্রক্রিয়া, সেই প্রক্রিয়া অনুযায়ী ভোটের একটি সময় ঘোষণা করেছে। সকলেই আপনারা জানেন। আমরা আশা করছি ইনশাল্লাহ আগামী ফেব্রুয়ারি মাসে, অর্থাৎ আগামী রমজানের আগে এই বাংলাদেশের মাটিতে বাংলাদেশের মানুষের বহু প্রত্যাশিত যে একটি নিরপেক্ষ নির্বাচন, বহু প্রত্যাশিত বাংলাদেশের মানুষের যে রাজনৈতিক অধিকার প্রয়োগের যে হাতিয়ার, সেটি তারা প্রয়োগ করবেন তাদের অধিকার, এবং সেই প্রক্রিয়ার মাধ্যমে বাংলাদেশের মানুষ তাদের ভবিষ্যৎ দেখভালের জন্য, সঠিকভাবে দেখভালের জন্য তারা কাউকে না কাউকে নির্বাচিত করবেন। প্রিয় ভাই বোনেরা, একটি রাজনৈতিক দল হিসাবে, রাজনৈতিক দলের সদস্য হিসাবে অবশ্যই আমাদের প্রত্যাশা থাকবে যে জনগণ আমাদেরকে ইনশাল্লাহ নির্বাচিত করবেন। কিন্তু শুধু নির্বাচিত করলে হবে না। নির্বাচিত ভাই আপনি হয়ে গেলেন ইনশাল্লাহ, বা ইনশাল্লাহ নির্বাচিত আপনি হয়ে যাবেন যদি আপনি জনগণের আস্থা অর্জন করতে পারেন। জনগণের আস্থা, জনগণের বিশ্বাস ধরে রাখার মাধ্যমে, জনগণের আস্থা, জনগণের বিশ্বাস অর্জন করার মাধ্যমে আপনি ইনশাল্লাহ হয়তো জিতে গেলেন। কিন্তু তারপরের বিষয়গুলো কিন্তু আরো গুরুত্বপূর্ণ, তারপরের বিষয়গুলো কিন্তু আরো কঠিন, তারপরের বিষয়গুলো কিন্তু আরো অনেক অনেক বেশি প্রয়োজনীয়। কি সেটি? দেশকে সঠিকভাবে পরিচালনা করা। একটু আগে আমার বক্তব্যে আমি বলেছি আমাদের সামনে অনেকগুলো চ্যালেঞ্জ আছে, অনেকগুলো চ্যালেঞ্জ আছে। কি সেই চ্যালেঞ্জ? একটা দুইটা করে 2-4টাও যদি আপনাদের সামনে, সবাই আপনারা জানেন বিষয়গুলো, সবাই আপনারা এই ঘরে উপস্থিত প্রতিটা মানুষ আপনারা জানেন। আমাদের প্রচুর বেকার আছে সারা বাংলাদেশে, তরুণদের মধ্যে, যুবকদের মধ্যে প্রচুর বেকার আছে। এই শিক্ষিত বেকার হোক, অল্প শিক্ষিত বেকার হোক, এই বেকারদের কর্মসংস্থানের ব্যবস্থা করতে হবে। করতে হবে না আমাদেরকে? করতে হবে। তো আমাদের নদী, নালা, খাল, বিলগুলো শুকিয়ে গেছে। শুকিয়ে যাওয়ার ফলে একদিকে যেরকম কৃষি কাজের জন্য কৃষকের পানির সমস্যা হয়, আবার আরেক দিকে দেখি আমরা অল্প বন্যায় বা অল্প বর্ষা মৌসুমে বৃষ্টি বাদলে অনেক এলাকা বাংলাদেশের ভেসে যায়। পানিগুলো যাবে কোথায়? এই খাল খনন করতে হবে আমাদেরকে, নদী খনন করতে হবে, কৃষিকের জন্যই হোক, পানির জন্যই হোক, অথবা বন্যাকে প্রতিরোধ করার জন্যই হোক। দর্শক, নওগাঁ জেলার বিএনপির দ্বিবার্ষিক সম্মেলনে এতক্ষণ ভার্চুয়ালি যুক্ত হয়ে সরাসরি বক্তব্য রাখছিলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। আমরা সরাসরি যুক্ত ছিলাম সেখানে। এবার পরবর্তী সংবাদে। ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব বলেছেন, ৭১ মানবতা বিরোধী অপরাধে জড়িতদের সাথে যারা রাজনীতি করে তাদের বিরুদ্ধে অবস্থান নেওয়া ছাত্র সমাজের নৈতিক দায়িত্ব। তিনি আরও বলেন, অতীতে ছাত্র রাজনীতির কার্যক্রম নিয়ে সাধারণ শিক্ষার্থীরা এখনও আতঙ্কিত, কিন্তু ছাত্রদল তার পুনরাবৃত্তি না করে শিক্ষা বান্ধব রাজনীতি চালিয়ে যাবে শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে। তিনি অভিযোগ করেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের হলগুলোতে এখনও সক্রিয় নিষিদ্ধ ছাত্রলীগের কর্মীরা। আজ সিলেটে এমসি কলেজ ছাত্রদলের সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে কথা বলেন তিনি। এর আগে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে সম্মেলন উদ্বোধন করা হয়। 5 আগস্ট 2024 সালের শুরুতে কিন্তু কিছু অনাকাঙ্ক্ষিত ঘটনা দৃষ্টিগোচর হয়েছে। আমরা তাৎক্ষণিকভাবে কঠোর হস্তে তা দমন করেছি, এবং সারা দেশে যে শিক্ষা প্রতিষ্ঠানে হোক না কেন, সেখানে যদি সামান্যতম অনাকাঙ্ক্ষিত কোনো ঘটনা ঘটে থাকে, আমরা এমন কঠোর ব্যবস্থা নিয়েছি যে পুরো বাংলাদেশে তার পরবর্তীতে কিন্তু সে ধরনের পুনরাবৃত্তি ঘটেনি। ডাকসুর সাবেক ভিপি ও গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুরু বলেছেন, এবার যদি বিশ্ববিদ্যালয়গুলোতে ছাত্র সংসদ নির্বাচন না হয় তাহলে আবার 3 দশকেও হবে না। দুপুরে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ডেন্স কমপ্লেক্সের সম্মেলন কক্ষে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন রাজনৈতিক ছাত্র সংগঠনের সাথে আলোচনা করার সময়
তিনি এসব কথা বলেন। এ সময় তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের হলগুলোতে রাজনৈতিক ছাত্র সংগঠনের হল কমিটি প্রণয়নের পর শিক্ষার্থীদের প্রতিক্রিয়া বিষয়ে বলেন, ক্যাম্পাসে রাজনীতির চর্চা থাকুক, সেটিও ছাত্র সংগঠনগুলোর বোঝাপড়ার মাধ্যমে। আমাদের ছাত্র সংগঠনগুলোই মূলত আসলে এখানে একটা প্রধান ভূমিকা পালন করতে হবে। তারা যদি সহযোগিতা করে তাহলে তাদের সহযোগিতা পেলে তো বিশ্ববিদ্যালয় প্রশাসন আসলে এড়াতে পারবে না। তারা যদি নির্বাচন চায়, আমার মনে হয় না যে বিশ্ববিদ্যালয় প্রশাসন এড়াতে পারবে। ওই প্রয়োজনীয়তা উল্লেখ করেই বলেছি যে একাডেমিক ভবনে অনেকে কমফোর্টেবল ফিল করবে, হলে অনেকজনের বিশেষ করে অতীতের ছাত্র সংগঠনের আধিপত্য ছিল, এখনও কিছু কিছু জায়গা আছে, সেক্ষেত্রে হলে একটা গণ্ডগোল হওয়ারও সম্ভাবনা থাকে এবং যারা হলে থাকে না তাদের অনেকে হলে যাওয়াটা স্বস্তি বোধ করে না। সেজন্য একাডেমিক বিল্ডিংয়ে ভোট হলে সেটা একটা ভালো পদক্ষেপ হতে পারে। ৩.৫ দশক পর রাজশাহী বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত হতে যাচ্ছে বহুল প্রতীক্ষিত রাকসু নির্বাচন। আগামী 15 সেপ্টেম্বর নির্বাচন অনুষ্ঠিত হবে। গেল মাসের 28 তারিখ রাজশাহী বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ নির্বাচনের তফসিল ঘোষণা করে। ইতোমধ্যে নির্বাচনের প্রস্তুতি নিতে শুরু করেছে ছাত্র শিবির, ছাত্রদল সহ অন্যান্য ছাত্র সংগঠনের নেতারা। রাজশাহী থেকে শাহরিয়ার অন্তু রিপোর্ট জানাচ্ছেন আফজাল হোসেন। শিক্ষানগরী রাজশাহীর অন্যতম গুরুত্বপূর্ণ বিদ্যাপীঠ রাজশাহী বিশ্ববিদ্যালয়। দেশের রাজনৈতিক অঙ্গনের অনেক নেতা উঠে এসেছেন এই বিশ্ববিদ্যালয় থেকেই। তবে নেতৃত্বে সুতিকাগার খ্যাত ছাত্র সংসদ নির্বাচন হয়নি প্রায় ৩৫ বছর। তবে কর্তৃপক্ষের কঠোর সিদ্ধান্তে অবশেষে ছাত্র সংসদ নির্বাচনের জট খুলছে। আগামী 15 সেপ্টেম্বর রাকসু নির্বাচনের তারিখ ঘোষণা করেছে কর্তৃপক্ষ। এবারে উৎসব মুখর পরিবেশে রাকসু নির্বাচন অনুষ্ঠিত হবে বলে আশা সংশ্লিষ্টদের। আমাদের সমস্ত কার্যক্রম আমরা পরিচালনা করছি এবং আমরা দৃঢ়ভাবে আশাবাদী যে সকলে নির্বাচনে উৎসব মুখর পরিবেশে আসবে এবং তারা তাদের নির্বাচনের ভোটাধিকার প্রয়োগ করবে। রাকসু নির্বাচনের প্রধান নির্বাচন কমিশনার জানিয়েছেন ৩৫ বছর পর রাকসু নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে, তাই এবার নির্বাচন বেশ চ্যালেঞ্জিং। কমিশনের পক্ষ থেকে আমরা সব ধরনের ব্যবস্থা নিয়েছি। আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখার জন্যে বিশ্ববিদ্যালয় প্রশাসন দ্ব্যর্থহীন কণ্ঠে আমাদেরকে সব ধরনের সহযোগিতা প্রদান করবেন বলে আশাবাদী ব্যক্ত করেছেন। প্রায় ৩৫ বছর পর রাষ্ট্র নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। নির্বাচনটা খুবই গুরুত্বপূর্ণ এবং খুবই চ্যালেঞ্জিং বটে। রাজশাহী বিশ্ববিদ্যালয় শাখার শিবির সভাপতি বলেছেন, জুলাই অভ্যুত্থানের পর থেকে শিক্ষার্থীদের দাবি ছিল রাকসু নির্বাচন। এবারে নির্বাচন নিরপেক্ষ হবে বলে আশা প্রকাশ করেন তিনি। সবাই মিলে স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করুক এবং কেউ এটাতে বাধা না দিক। আমরা চাই যে যথাসময়ে যেন রাকসু নির্বাচনটা সম্পন্ন হয়। বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে রাকসু নির্বাচনের মধ্যে দিয়ে গণতন্ত্র প্রতিষ্ঠা হতে চলেছে বলে মন্তব্য করেছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক সালাউদ্দিন আম্মার। যেই শিক্ষার্থীদের জন্য ভাবে বা কিছু চেঞ্জ করতে চায় ইউনিভার্সিটি লেভেলে বা দেশকে কিছু সার্ভিস দিতে চায়, তারকে অবশ্যই এই নির্বাচনগুলোতে অংশগ্রহণ করা উচিত। অপরদিকে রাবি শাখার ছাত্রদলের সভাপতি দাবি করেন, বর্তমান বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক বিভাগ দুর্নীতিগ্রস্ত, তারা বিশেষ কারণে নির্বাচন করতে যাচ্ছে। আমরা রাজশাহী বিশ্ববিদ্যালয় ছাত্রদল মনে করি যে রাজশাহী বিশ্ববিদ্যালয় প্রশাসন রাকসু নির্বাচনের জন্য দক্ষ প্রশাসন না এবং তারা দুর্নীতিগ্রস্ত এবং তারা একটি বিশেষ সংগঠনের যেভাবে প্রেসক্রিপশন দিয়েছে সেই প্রেসক্রিপশন অনুযায়ী ষড়যন্ত্রের নাটকের অংশ হিসাবে এই রাকসুকে সামনে তারা নিয়ে আসছে। দীর্ঘ সময় পর এবারের রাকসু নির্বাচন শিক্ষার্থীদের মধ্যে গণতান্ত্রিক চর্চা ফিরিয়ে আনবে বলে প্রত্যাশা শিক্ষার্থীদের। দীর্ঘ ৩৫ বছরের যে আকাঙ্ক্ষা সৃষ্টি হয়েছে সেই আকাঙ্ক্ষার প্রতিফলন করবে রাকসু ইলেকশনের মাধ্যমে। একটা নির্দলীয় বা একটা নিরপেক্ষভাবে ছাত্র প্রতিনিধি হিসেবে আমাদের সামনে ছাত্ররা আসুক। রাকসুই দিতে পারে রাজশাহী বিশ্ববিদ্যালয়কে একটা সুন্দর নেতৃত্ব। রাকসুর মাধ্যমে যেহেতু আমাদের ছাত্রদের অধিকার প্রতিষ্ঠিত হবে, কোনো পক্ষপাত যেন রাকসু নির্বাচনে না করে। সবাই যদি সবার নীতি নৈতিকতার ভিত্তিতে কাজ করে তাহলে আশা করি সামনে কোনো প্রবলেম হবে না এবং ভালোভাবে নির্বাচন অনুষ্ঠিত হবে। আফজাল হোসেন, মাই টিভি। গাজীপুরের শ্রীপুরে চেতনানাশক খাইয়ে 11 বছরের এক স্কুল ছাত্রীকে ধর্ষণের অভিযোগ উঠেছে 4 ব্যক্তির বিরুদ্ধে। মোবাইলে ঘটনার ভিডিও ধারণ করে ছড়িয়ে দেওয়ার হুমকি দিয়ে বেশ কয়েকদিন ধরেই ওই কিশোরীকে ধর্ষণ করে আসছিল অভিযুক্তরা। বিষয়টি জানাজানি হলে এরিয়ার মধ্যে যে ভুক্তভোগীরা বাবা বাদী শ্রীপুর থানায় মামলা দায়ের করেন। ভুক্তভোগীর পরিবার জানায়, প্রায় 15 দিন আগে স্কুল থেকে ফেরার পথে বৃষ্টি থেকে বাঁচতে একটি দোকানে আশ্রয় নেয় ওই কিশোরী। সেখানে অভিযুক্তরা তাকে কোল্ড ড্রিঙ্কসের সঙ্গে ঘুমের ওষুধ মিশিয়ে পান করায়। এরপর তাকে অচেতন অবস্থায় পাশের জঙ্গলে নিয়ে পালাক্রমে ধর্ষণ করে। এ সময় অভিযুক্তরা ধর্ষণের ভিডিও ধারণ করে। শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ আব্দুল বারিক অভিযোগের বিষয়টি নিশ্চিত করে বলেন, বিষয়টি গুরুত্ব দিয়ে দেখা হচ্ছে, আসামিদের গ্রেফতারে অভিযান চলছে।
বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতাল সহ দেশের স্বাস্থ্য ব্যবস্থা সংস্কারের দাবিতে আজও ঢাকা বরিশাল কুয়াকাটা মহাসড়কের নথুল্লাবাদ বাস টার্মিনাল এলাকায় অবরোধ করেছে শিক্ষার্থীরা। সকাল 11:50 শুরু হয় অবরোধ, তবে আজ যাত্রীদের দুর্ভোগ গতকালের চেয়ে কম হচ্ছে। কুয়াকাটা থেকে আসা গাড়িগুলো C&B রোডের চৌমাথা থেকে নবগ্রাম রোড দিয়ে ঘুরিয়ে দিচ্ছে পুলিশ। এদিকে আন্দোলনকারীরা তাদের দাবিতে অনড় রয়েছে। তারা স্বাস্থ্য উপদেষ্টার বরিশালে উপস্থিতি ও সমস্যা সমাধান দাবি করেছে। এদিকে শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক সংবাদ সম্মেলন করে স্বাস্থ্য ব্যবস্থার উন্নয়নে 3 মাস সময় চেয়েছেন। জুলাই গণ অভ্যুত্থানের বর্ষপূর্তি পালনে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে বর্ণাঢ্য বিজয় র্যালি ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বেলা 11টায় ক্যাম্পাসে অনুষ্ঠিত এই র্যালিতে অংশ নেয় জাতীয়তাবাদী আদর্শের শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী, ছাত্রদলের নেতাকর্মী ও শিক্ষার্থীরা। প্যারিস রোড থেকে শুরু হয়ে র্যালিটি ক্যাম্পাসের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে এসে শেষ হয়। পরে সেখানে সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে জাতীয়তাবাদী আদর্শের শিক্ষক নেতারা ও ছাত্রদলের নেতারা বক্তব্য রাখেন। বক্তারা বলেন, ফ্যাসিবাদী শক্তি সারা দেশে অস্থিতিশীল পরিবেশ সৃষ্টির ষড়যন্ত্র করছে। ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র যুগ্ম মহাসচিব মাওলানা গাজী আতাউর রহমান বলেছেন, স্থানীয় প্রশাসন, পুলিশ ও সরকার তাদের যথাযথ দায়িত্ব পালন করতে না পারায় সন্ত্রাসীদের হাতে নির্মমভাবে খুন হতে হয়েছে সাংবাদিক তুহিনকে। তিনি আরও বলেন, গাজীপুরে প্রতিনিয়ত খুন, ছিনতাই, চাঁদাবাজির ঘটনা ঘটে চলছে। দেশের বিভিন্ন জায়গার সন্ত্রাসীরা গাজীপুরে আশ্রয় নিয়েছে, তাদের বিষয়ে যথাযথ ব্যবস্থা নেওয়া হচ্ছে না। বিশাল জনগোষ্ঠীর এই গাজীপুরে পুলিশের সংখ্যা নিতান্তই কম। পুলিশের সংখ্যা বৃদ্ধি করে আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নতি করার চেষ্টা করা হচ্ছে বলে তিনি আহ্বান জানান। সাংবাদিক শ্রমিকদের উদ্দেশ্যে ওনার এরকম আপত্তিজনক বক্তব্য ঠিক নয়, এটা ওনাকে প্রত্যাহার করতে হবে এবং শ্রমিকদের কাছে দুঃখ প্রকাশ করতে হবে। কারণ শ্রমিকরা হালাল রুজি রোজগার করে এবং তারা একটা চাকরি গেলে আরেকটা চাকরি খুঁজে নেয়, তারা রাস্তায় ছিনতাইয়ে নামে না। আবু সাইদের রক্তের দায় নিয়ে বাংলাদেশকে গড়ে তোলা হবে উল্লেখ করে ছাত্র শিবিরের কেন্দ্রীয় সভাপতি জাহিদুল ইসলাম বলেছেন, 24 পরবর্তী যে সম্ভাবনা উন্মোচিত হয়েছে তা হারানো যাবে না। আজ চট্টগ্রামে সংগঠনের এক ছাত্র সমাবেশে এসব কথা বলেন তিনি। দুপুরে নগরী ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটে SSC দাখিল ও সমমান পরীক্ষায় GPA 5 প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করে বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির চট্টগ্রাম মহানগর দক্ষিণ শাখা। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সংগঠনের কেন্দ্রীয় সভাপতি জাহিদুল ইসলাম। আমরা কি আবার আরেকটা জুলাই করব? আরেকবার কি আমাদের মায়েরা জীবন দিবেন, আমাদের ভাইয়েরা জীবন দিবেন, বোনেরা জীবন দিবেন? বারবার কতবার জীবন দেবে এভাবে? তাহলে আমাদের জন্ম কি বাংলাদেশ শুধু জীবন দেওয়ার জন্য, রক্ত দেওয়ার জন্য? আমরা কি বাংলাদেশকে কোনোদিন আলটিমেটলি গড়ে তুলতে পারবো না? এখানে কি ন্যায় প্রতিষ্ঠিত হবে না? অবশ্যই হবে। টাঙ্গাইল মেলা হয়েছে। আজ দিনব্যাপী স্বেচ্ছাসেবী সংগঠন TSF আয়োজনে 64 জেলা স্বেচ্ছাসেবীদের নিয়ে এই মিলন মেলার আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিএনপি প্রচার সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকু। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন টাঙ্গাইল জেলা বিএনপির সাবেক সদস্য সচিব মাহমুদুল হক সানু, যুবদলের আহ্বায়ক রাশেদুল আলম সহ আরও অনেকে। বক্তারা বলেন, রক্ত দেওয়ার কারণে মানুষের মাঝে সম্পর্ক বেড়ে যায়, তাই বেশি বেশি রক্তদান করতে হবে। অনুষ্ঠানে 4 জন সাংবাদিক ও বিভিন্ন সামাজিক কাজে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখায় তাদের সংবর্ধনা দেওয়া হয়। জনগণের ভোট জনগণকে ফেরত দিতে চাই, জনগণের ক্ষমতা জনগণকে ফেরত দিতে চাই। এই রাষ্ট্রের মালিক হচ্ছে এই দেশের জনগণ। এই জনগণের ক্ষমতা জনগণকে আমরা ফেরত দিতে চাই। আজকে নির্বাচন নিয়ে ষড়যন্ত্র হচ্ছে। ট্রেড লাইসেন্স প্রাপ্তির ক্ষেত্রে উৎস কর ও হোল্ডিং ট্যাক্স প্রত্যাহার সহ অন্যান্য জটিলতা নিরসন সহ রংপুরে 4 দফার দাবিতে স্মারকলিপি প্রদান করেছে দেশের শীর্ষ ব্যবসায়ী সংগঠন রংপুর চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি। দুপুরে রংপুর বিভাগীয় কমিশনারের সম্মেলন কক্ষে বিভাগীয় কমিশনার শহীদুল ইসলামের সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এ সময় রংপুর চেম্বারের সভাপতি এমদাদ হোসেন ছাড়াও মেট্রোপলিটন চেম্বার, উইমেন চেম্বার সহ জেলা ও মহানগর ব্যবসায়ী সমিতির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। আলোচনা শেষে স্মারকলিপি প্রদান করেন নেতৃবৃন্দ। আমরা সবাই একসাথে একত্রিত হয়ে আমরা স্মারকলিপি আজকে প্রদান করলাম। উনি কথা দিলেন আগামী 17 তারিখের মধ্যে উনি একটা সিদ্ধান্ত দিবেন। এটা আমরা কথা বলবো এবং যতটুকু পারা যায় আপনাদের জন্য সহনীয় করার চেষ্টা করব।
ফরিদপুরে 2 লাখ টাকা যৌতুকের জন্য স্ত্রীকে পিটিয়ে ও পেট্রোল ঢেলে পুড়িয়ে হত্যার দায়ে স্বামী রয়্যাল মণ্ডলকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আদালত। দুপুরে নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক শামীমা পারভিন এই রায় ঘোষণা করেন। একই সঙ্গে 50,000 টাকা জরিমানা অনাদায়ে 3 বছরের কারাদণ্ডের আদেশ দেন। 2011 সালের 16 ফেব্রুয়ারি রাতে সদর উপজেলার পরানপুর গ্রামে যৌতুক না দেওয়ায় রয়্যাল মণ্ডল তার স্ত্রী মলিনা বেগমকে হত্যা করে। ঘটনার পরদিন মলিনার বাবা থানায় হত্যা মামলা করেন। ব্রাহ্মণবাড়িয়ায় কাচ্চিভাই রেস্টুরেন্টকে 30,000 টাকা জরিমানা করেছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। দুপুরে শহরের পাইকপাড়া এলাকায় রেস্টুরেন্টে অভিযান চালায় ব্রাহ্মণবাড়িয়া জেলা কার্যালয়ের সহকারী পরিচালক ইফতেখারুল আলম রিজভী। এ সময় স্বাস্থ্যবিধি উপেক্ষা করে ড্রেস কোড ও গার্ডস ছাড়াই কর্মীদের রান্না সহ একাধিক অভিযোগে রেস্টুরেন্টটিকে জরিমানা করা হয়। পাশাপাশি জানিয়ে দেওয়া হয় ভবিষ্যতে একই অবস্থা পাওয়া গেলে সর্বোচ্চ আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। অভিযানে ক্যাব ব্রাহ্মণবাড়িয়া জেলা শাখার সাধারণ সম্পাদক SM শাহিন এবং সদর উপজেলা নিরাপদ খাদ্য পরিদর্শক উপস্থিত ছিলেন। চেতনানাশক ব্যবহার করে ইজি বাইক চালককে অজ্ঞান বা হত্যা করে ইজি বাইক ছিনতাইকারী আন্তঃজেলা চক্রের 7 সদস্যকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা পুলিশ। এ সময় ছিনতাইকৃত 6টি ইজি বাইক, 2টি ইজি বাইকের ট্রেসিস, 1 প্যাকেট চেতনানাশক মাখানো বিস্কুট ও একটি ওয়্যারলেস সেট উদ্ধার করা হয়। দুপুরে মুন্সিগঞ্জ পুলিশ সুপারের কার্যালয়ের সভাকক্ষে আয়োজিত প্রেস ব্রিফিংয়ে তথ্য জানান পুলিশ সুপার মোহাম্মদ শামসুল আলম সরকার। তিনি জানান দীর্ঘদিন ধরে চক্রটি যাত্রী বেশে মুন্সিগঞ্জ সহ আশপাশের জেলায় ইজি বাইক ছিনতাই করছিল। রংপুর সিটি কর্পোরেশনের উদাসীনতায়, অযত্ন, অবহেলা আর অব্যবস্থাপনায় দীর্ঘদিন ধরে ঝোপঝাড়ে পরিণত হয়েছে রংপুর নগরীর বড় নূরপুর কবরস্থান সহ সিটি কর্পোরেশনের আওতায় কবরস্থানগুলো। স্থানীয়দের দাবি দ্রুত সময়ে কবরস্থানটি সংস্কারে উদ্যোগ নেবে সিটি কর্পোরেশন। বরাদ্দ পেলে দ্রুত সংস্কারের কথা জানান সিটি কর্পোরেশনের এই কর্মকর্তা। রংপুর থেকে মাহমুদুল হাসানের রিপোর্ট। মানুষ মনে করে মরার পর শান্তি মেলে। এই বিশ্বাসে মানুষ চিরঘুমে শায়িত হয় আসল বাড়ি কবরস্থানে। কিন্তু রংপুর নগরীর নূরপুর কবরস্থানে গিয়ে দেখা যায় ভিন্ন চিত্র। অযত্ন, অবহেলা আর অব্যবস্থাপনায় শোচনীয় অবস্থায় পড়ে আছে কবরগুলো। পরিণত হয়েছে ঝোপঝাড়ে। দেখে বোঝা বা চেনার উপায় নেই স্বজনদের কবরগুলো। স্থানীয়দের অভিযোগ, বছরের পর বছর ধরে কবরস্থানটি সংস্কারে কোনো উদ্যোগ নেয়নি সিটি কর্তৃপক্ষ। খোঁজখবর ঠিক মতো নেয় না। রাস্তা দেখেন, রাস্তায় শ্যাওলা পড়া আছে, বৃষ্টি পিছলিকার ঝোপ জঙ্গল দিয়ে ভর্তি। সিটি কর্পোরেশনের অবশ্যই দেখভালের প্রশ্ন আছে এখানে। এটা দায়িত্ব কিন্তু সিটি কর্পোরেশন। কিন্তু সিটি কর্পোরেশন কি করতেছে এই তো দেখতেছেন তো পরিস্থিতি কি অবস্থা। তা আমরা সিটি কর্পোরেশনের কাছে এটি আবেদন করি যেন আমাদের কবরস্থানের যে জঙ্গল যা আছে, রাস্তাঘাটগুলো মাটি ফেলা নিয়ে, এটা জানি সিটি কর্পোরেশন থেকে এই কাজটা করে। কবরস্থানটি দেখভালের জন্য সিটি কর্পোরেশন থেকে 4 জনের নিয়োগ খাতা কলমে থাকলেও বাস্তবে দেখা মেলে মাত্র 1 জনের। সিটি কর্পোরেশনের আওতাধীন কবরস্থানগুলোতে একটি পাকা কবরের বরাদ্দ নিতে হলে সিটি কর্পোরেশনকে দিতে হয় 5 লাখ টাকা। অথচ দীর্ঘদিন ধরে সংস্কারে কোনো উদ্যোগ নেই সিটি কর্পোরেশনের। পরিষ্কারটা ভাই মনে করেন বছরে আমরা 3-4 বার করি, কিন্তু বৃষ্টির কারণে হয়নি। বৃষ্টি হচ্ছে, বৃষ্টির পরে আমরা কাটিয়ে ফেলবো, এটা বড় কথা না। কিন্তু এই যে লোক রাস্তায় লাশ নিয়ে আসে, পিছলে পড়ে যায়, রাস্তাগুলো নতুন করে কার্পেটিং করার দরকার। কবরগুলো সংস্কারে দ্রুত সময়ের মধ্যে উদ্যোগ নেওয়ার কথা জানান সিটি কর্পোরেশনের এই কর্মকর্তা। ঝোপঝাড়টা কিন্তু আমরা নিয়মিতই পরিষ্কার করে থাকি। তো বর্ষার কারণে আমাদের এটা দ্রুত গজিয়ে যায়, তো এটা আমরা দ্রুত করব। বিশেষ করে ঝোপঝাড়ের বিষয়টি এটা আমরা দ্রুতই করে ফেলবো। মরেও যেন শান্তি নেই। জীবনভর সংগ্রাম শেষে এখানেই চিরনিদ্রায় শায়িত রয়েছেন অনেকেই। রংপুর সিটি কর্পোরেশনের উদাসীনতায়, অযত্ন, অবহেলা আর অব্যবস্থাপনায় ঝোপঝাড়ে পরিণত হয়েছে রংপুর নগরীর নূরপুর এই কবরস্থানটি। অবিলম্বে কবরস্থানটি সংস্কারে কার্যকর পদক্ষেপ নেবে রংপুর সিটি কর্পোরেশন, এমনটাই প্রত্যাশা স্থানীয়দের। মাহমুদুল হাসান, মাই টিভি, রংপুর।
চট্টগ্রাম নগরীর কোতোয়ালী থানা পুলিশের সৎ ও দ্রুত পদক্ষেপের ফলে নগদ ৫৮,০০০ টাকা ছিনতাইকারী থেকে উদ্ধার এবং এক ছিনতাইকারীকে গ্রেফতার করা হয়েছে। আজ কোতোয়ালী থানা প্রাঙ্গণে এক সংবাদ সম্মেলনে উপপুলিশ কমিশনার দক্ষিণ আলমগীর হোসেন এসব তথ্য জানান। তিনি বলেন, চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ সিএমপি কমিশনার বিষয়টি সরাসরি নজরে এনে কোতোয়ালী থানাকে দ্রুত ব্যবস্থা নিতে নির্দেশ প্রদান করেছেন। এরপর কোতোয়ালী থানার একটি বিশেষ টিম সিসিটিভি ফুটেজ ও প্রযুক্তি ব্যবহার করে অভিযান পরিচালনা করে ছিনতাই চক্রের মূল হোতাকে গ্রেফতার এবং নগদ টাকা উদ্ধার করেছে। অপারেশন পরিচালনা করে এই আসামিকে তার লুণ্ঠিত টাকা ৫৮,০০০ সহ আমরা গ্রেফতার করতে সমর্থ হই। লক্ষ্মীপুরের সেনাবাহিনীর অভিযানে জেলা যুবদলের সাবেক যুগ্ম আহ্বায়ক ফরিদ উদ্দিনকে অস্ত্রসহ আটক করেছে সেনাবাহিনী। একই সময় নাইম নামে আরও একজনের বাড়ি থেকে ইয়াবা, মদ ও গাঁজা উদ্ধার করা হয়েছে। ভোরে সদর উপজেলার পালেরহাট এলাকায় অভিযান চালিয়ে ফরিদকে আটক করা হয়। এ সময় তার কাছ থেকে একটি একনলা বন্দুক ও নগদ ১,৫০,০০০ টাকা উদ্ধার করা হয়েছে। আরেক অভিযানে নাইম নামে একজনের বাড়ি থেকে বিপুল পরিমাণ মাদক সহ বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করা হয়। লক্ষ্মীপুর সেনা ক্যাম্পের ক্যাপ্টেন রাহাত খান বলেন, আটককৃত ফরিদ উদ্দিন একাধিক মামলার আসামি। তাকে অস্ত্রসহ থানায় হস্তান্তর করা হয়েছে। তার বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা দায়ের করা হবে। কুমিল্লার চান্দিনায় বিপুল পরিমাণ ভেজাল পণ্য সহ ২ জন আটক করেছে যৌথ বাহিনী। ধ্বংস করা হয়েছে ৫ লাখ টাকার ভেজাল পণ্য। রবিবার গোয়েন্দা তথ্যের ভিত্তিতে চান্দিনা পৌরসভার ২ নং ওয়ার্ড হারং গ্রামে স্বপ্নভিলা জসিমুজ্জামান ভুইয়ার বহুতল ভবনের প্রথম তলা থেকে বিপুল পরিমাণ ভেজাল পণ্য এবং সেই সঙ্গে অবৈধভাবে নকল সিলযুক্ত কোমল পানীয় এবং নকল যৌন উত্তেজক পণ্য তৈরির জন্য ইহান ফুড অ্যান্ড বেভারেজ নামের প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা পরিচালক সহ ২ জনকে ঘটনাস্থলে আটক করা হয়। আটককৃতরা হলেন কারখানার ব্যবস্থাপনা পরিচালক কাজী খায়রুল ইসলাম, মোহাম্মদ আলামিন। মালিককে আটক করা সম্ভব হয়নি। নাটোর শহরের মাদ্রাসা মোড় এলাকায় ট্রাফিক পুলিশের অভিযানে প্রায় ৭ লাখ টাকার গাঁজা উদ্ধার হয়েছে। দুপুর ১২টার দিকে অভিযান পরিচালিত হয়। পুলিশ জানায়, বগুড়া থেকে আসা বলেরো কোম্পানির একটি পিকআপ ভ্যানকে ট্রাফিক পুলিশ সিগন্যাল দিলে কাগজপত্র যাচাইয়ে অসঙ্গতি ধরা পড়ে। এ সময় গাড়িটির চালক লিটনকে ১০,০০০ টাকা জরিমানা করা হয়, কিন্তু চালক লিটন জরিমানার টাকা আনার কথা বলে গাড়ি রেখে পালিয়ে যায়। পরে ট্রাফিক পুলিশের সন্দেহ হলে গাড়িটিতে তল্লাশি চালানো হয়। তল্লাশিতে ৪টি প্যাকেটে মোট ১৭ কেজি ৪০০ গ্রাম গাঁজা উদ্ধার হয়, যার আনুমানিক বাজার মূল্য প্রায় ৭ লাখ টাকা। উদ্ধার হওয়া গাঁজা ও গাড়িটি থানায় হস্তান্তর করা হয়েছে। বাংলাদেশ হার্ডওয়্যার অ্যান্ড মেশিনারি মার্চেন্টস অ্যাসোসিয়েশন ব্যবসায়ী সমিতির নবনির্বাচিত ঢাকা সার্কেল কমিটির অভিষেক অনুষ্ঠিত হয়েছে। রাজধানীর ফকিরাপুল জোনাকি কনভেনশন হলে এই অভিষেক অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে অ্যাসোসিয়েশনের সার্কেল সভাপতি মাহফুজুর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সভাপতি ও বিশিষ্ট ব্যবসায়ী হামিদুর রহমান হামিদ। অনুষ্ঠান শেষে ২০২৫-২৭ মেয়াদে নবনির্বাচিতদের হাতে ক্রেস্ট তুলে দেওয়া হয়। অনুষ্ঠানে বক্তারা বলেন, দেশে উন্নয়ন ও অগ্রগতির হাতিয়ার হিসেবে কাজ করে যাচ্ছেন ব্যবসায়ীরা। সাতক্ষীরা বৈকারী সীমান্তে মানব পাচার প্রতিরোধ ও নিরাপদ অভিবাসন তথ্য কর্নার এবং প্রবাসী কল্যাণ ডেস্কের উদ্বোধন করা হয়েছে। দুপুরে সদর উপজেলা সীমান্তবর্তী বৈকারী ইউনিয়ন পরিষদে মানব পাচার প্রতিরোধ কমিটির আয়োজনে আশ্বাস প্রকল্পের উদ্যোগে সুইজারল্যান্ডের অর্থায়নে অনুষ্ঠানে প্রধান অতিথি থেকে উদ্বোধন করেন সাতক্ষীরা জেলা কর্মসংস্থান ও জনশক্তি অফিসের সহকারী পরিচালক মোস্তফা জামান। এ সময় বৈকারী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবু মোস্তফা কামাল, বৈকারী ইউনিয়ন পরিষদের সচিব মনতোষ কুমার মণ্ডল সহ আরও অনেকে উপস্থিত ছিলেন। ভোলার চরফ্যাশনে আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা হয়েছে। সকালে উপজেলা প্রশাসনের আয়োজনে প্রশাসনিক সভাকক্ষে সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা রাসনা শারমিন মিথির সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন উপজেলা সহকারী কমিশনার ভূমি ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ইমদাদুল হক, সহকারী পুলিশ সুপার মেহেদি হাসান, চরফ্যাশন নৌবাহিনীর কন্টিনজেন্ট কমান্ডার ইমন, কৃষি অফিসার নাজমুল হুদা, স্বাস্থ্য কর্মকর্তা ডক্টর শোভন বসাক, প্রেস ক্লাব সাধারণ সম্পাদক কামাল গোলদার, চরফ্যাশন থানার ওসি মিজানুর রহমান হাওলাদার সহ প্রিন্ট ও ইলেকট্রনিক্স মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন। বরগুনায় দুর্নীতি দমন কমিশন দুদক ও দুর্নীতি প্রতিরোধ কমিটির আয়োজনে বিতর্ক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ করা হয়েছে। সকালে বরগুনা জেলা প্রশাসনের সুবর্ণ জয়ন্তী হলরুমে অনুষ্ঠিত বিতর্ক প্রতিযোগিতা শেষে পুরস্কার বিতরণ করা হয়। বরগুনা প্রেস ক্লাবের সহসভাপতি ও জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সদস্য রেজাউল ইসলাম টিটুর সঞ্চালনায় অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন বরগুনার জেলা প্রশাসক মোহাম্মদ শফিউল আলম। বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক অনিমেষ বিশ্বাস, বরগুনা জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক সাজ্জাদ হোসেন নয়ন সহ আরও অনেকে।
বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের বিডা নির্বাহী চেয়ারম্যান চৌধুরী আশিক মাহমুদ বিন হারুন বলেছেন, আগামী ডিসেম্বরের মধ্যে চট্টগ্রাম বন্দরের নিউ মর্নিং কন্টেইনার টার্মিনাল সহ এনসিটি 3টি টার্মিনাল বিদেশি অপারেটরদের কাছে হস্তান্তর করা হবে। রবিবার চট্টগ্রাম বন্দরে সাংবাদিকদের সঙ্গে মত বিনিময়কালে এসব তথ্য জানান তিনি। এর আগে তিনি বন্দরের 4 নম্বর ফটকে এজেন্ট ডেস্ক উদ্বোধন করেন এবং পরে সিপিআর ফটকে ভেহিকেল ও কন্টেইনার ডিজিটাল ডাটা এক্সচেঞ্জ সিস্টেমের উদ্বোধন করেন। আশিক মাহমুদ বলেন, আন্তর্জাতিক টেন্ডার প্রক্রিয়া চলছে। তাদের ইচ্ছে চলতি বছরের শেষ টাকা চট্টগ্রাম বন্দরের এনসিটি, লালদিয়া এবং বে টার্মিনালকে প্রথম অপারেটরকে দিয়ে যাওয়া। কুষ্টিয়ার কুমারখালীতে চাঁদপুর ইউনিয়ন বিএনপির দ্বিবার্ষিক সম্মেলন হয়েছে। চাঁদপুর ইউনিয়ন বিএনপির আয়োজনে এ কার্যক্রম অনুষ্ঠিত হয়। সম্মেলনে উপজেলা বিএনপির আহ্বায়ক নুরুল ইসলাম আনসার প্রামাণিকের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন কুষ্টিয়া পৌর বিএনপির সাধারণ সম্পাদক কামাল উদ্দিন। অন্যান্যদের মধ্যে উপজেলা বিএনপির সদস্য আব্দুল মাজেদ, উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক খন্দকার মোস্তাফিজুর রহমান তুহিন, উপজেলা বিএনপির সিনিয়র সদস্য কে এম আলম টমে উপস্থিত ছিলেন। দিনাজপুরের ফুলবাড়িতে আইনশৃঙ্খলা কমিটির সভা হয়েছে। উপজেলা পরিষদ হলরুমে আইনশৃঙ্খলা কমিটির সভায় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ইসহাক আলী। এ সময় বিজিবি প্রতিনিধি, থানা পুলিশের প্রতিনিধি, উপজেলা পরিষদের সকল দপ্তরের প্রধানগণ, আনসার ভিডিপি কর্মকর্তা ও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানরা উপস্থিত ছিলেন। চাঁদপুরের মতলব উত্তরে জমিতে উলামায়া ইসলামের সদস্য সম্মেলন ও কাউন্সিল হয়েছে। সকালে উপজেলার উত্তর পাঁচানি মানসুরিয়া আরাবিয়া মাদ্রাসা মিলনায়তনে সদস্য সম্মেলন ও কাউন্সিল অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ কেন্দ্রীয় কমিটির সহকারী প্রচার সম্পাদক মাওলানা নূর মোহাম্মদ কাশেমি। প্রধান বক্তা ছিলেন চাঁদপুর জেলা জমিয়তের সাংগঠনিক সম্পাদক মাওলানা ওমর ফারুক বাদশা। সভায় সভাপতিত্ব করেন উপজেলা জমিয়তের আহ্বায়ক মাওলানা নজরুল ইসলাম পাঠান। শায়েখে চরমোনাই ও ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র নায়েবে আমির মুফতি সৈয়দ ফয়জুল করিম বলেছেন, বিএনপি বারবার সুযোগ পেয়েও শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শেও রাজনীতি করতে ব্যর্থ হয়েছে। ইসলামী যুব আন্দোলনে বাংলাদেশের 9ম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে গতকাল বরিশালের গৌরনদী পৌর কেন্দ্র ঈদগাহ মাঠে অনুষ্ঠিত সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথাগুলো বলেন। গাজীপুরে গণমাধ্যম কর্মী আসাদুজ্জামান তুহিনকে নির্মমভাবে হত্যা, আনোয়ার হোসেন সৌরভকে হত্যার চেষ্টার দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত এবং কুড়িগ্রাম প্রেস ক্লাবের 6 জন সাংবাদিকের বিরুদ্ধে মিথ্যা প্রত্যাহার সহ সারা দেশে সাংবাদিকদের নিরাপত্তার দাবিতে কুড়িগ্রামের সাংবাদিকদের মানববন্ধন হয়েছে। ঘণ্টাব্যাপী এই মানববন্ধনে কুড়িগ্রাম প্রেস ক্লাবের সভাপতি রাজু মোস্তাফিজের সভাপতিত্ব বক্তব্য রাখেন। ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মাহফুজুর রহমান খন্দকার, সিনিয়র সাংবাদিক শফিকুল ইসলাম বেবু, ইউনুস আলী, আশরাফুল হক রুবেল। গাজীপুরের সাংবাদিক আসাদুজ্জামান তুহিন হত্যাকাণ্ডের প্রতিবাদে ও খুনিদের দ্রুত বিচার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে সিরাজগঞ্জে প্রেস ক্লাবের উদ্যোগে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ হয়েছে। সকালে সিরাজগঞ্জ চৌরাস্তা মোড়ে প্রেস ক্লাবের সামনে প্রেস ক্লাবের সভাপতি হারুনুর রশিদ খান হাসানের সভাপতিত্বে সাংবাদিক তুহিন হত্যার প্রতিবাদে ও খুনিদের দ্রুত শাস্তির দাবিতে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশে সংহতি প্রকাশ করে বক্তব্য রাখেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক সাইদুর রহমান বাচ্চু। গাজীপুরের সাংবাদিক আসাদুজ্জামান তুহিনকে হত্যার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে আশুলিয়ায় মানববন্ধন হয়েছে। সকালে নবীনগর চন্দ্রা মহাসড়কের বাইপাইলে আশুলিয়া প্রেস ক্লাব আয়োজিত এই কর্মসূচিতে স্থানীয় ইলেকট্রনিক, প্রিন্ট ও সকল সাংবাদিক অংশ নেয়। মানববন্ধন থেকে সাংবাদিকরা তুহিন হত্যাকাণ্ডের ঘটনায় ক্ষোভ প্রকাশ করে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে উদ্বেগ জানান। জড়িত সকল অপরাধীকে ও তাদের মদতদাতাদের দ্রুত আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। গাজীপুরের সাংবাদিক আসাদুজ্জামান তুহিনকে হত্যার প্রতিবাদে ফরিদপুরের নগরকান্দায় মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ হয়েছে। সকালে প্রেস ক্লাবের সামনে ঘণ্টাব্যাপী কর্মসূচিতে প্রেস ক্লাব সভাপতি শওকত আলী শরীফ, সাধারণ সম্পাদক লিয়াকত আলী, মাই টিভি প্রতিনিধি শফিকুল ইসলাম জনি, সাংবাদিক বেলায়েত হোসেন লিটন, শামসুল হুদা হুদু, সৈয়াদুর রহমান বাবলু, নিজাম কবির নকিব ও শফিকুল ইসলাম মন্টু বক্তব্য দেন।
গাজীপুরের সাংবাদিক আসাদুজ্জামান তুহিনকে হত্যার প্রতিবাদে এবং হত্যাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে সিরাজগঞ্জের শাহজাদপুরে মানববন্ধন ও প্রতিবাদ সভা হয়েছে। সকালে শাহজাদপুর প্রেস ক্লাবের আয়োজনে সভাপতি এম.এ. জাফর লিটনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আল আমিন হোসেনের সঞ্চালনায় উপজেলার বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকদের অংশগ্রহণে প্রেস ক্লাবের সামনে এই কর্মসূচির আয়োজন করা হয়। এ সময় গণমাধ্যম কর্মীরা সাংবাদিক তুহিন হত্যা দ্রুত বিচার দাবি করেন এবং সারা দেশে সাংবাদিকদের সুরক্ষা নিশ্চিতে সরকারের কঠোর আইনি পদক্ষেপ গ্রহণের দাবি জানান তারা। গাজীপুরের সাংবাদিক আসাদুজ্জামান তুহিনকে কুপিয়ে হত্যার প্রতিবাদ ও দোষীদের বিচারের দাবিতে বরিশালের গৌরনদীতে মানববন্ধন ও প্রতিবাদ সভা হয়েছে। সকালে বরিশাল ঢাকা মহাসড়কের গৌরনদী বাস স্ট্যান্ডে ঘণ্টাব্যাপী কর্মসূচি পালন করা হয়। গৌরনদী প্রেস ক্লাবের আয়োজনে প্রতিবাদ সভা আহ্বায়ক খন্দকার মনিরুজ্জামান মনিরের সভাপতিত্বে এতে বক্তব্য রাখেন প্যানেল আহ্বায়ক ও মাই টিভি প্রতিনিধি গিয়াসউদ্দিন মিয়া, সাবেক সভাপতি জহুরুল ইসলাম জহির সহ অন্যান্য সাংবাদিক নেতৃবৃন্দ। গাজীপুরের সাংবাদিক আসাদুজ্জামান তুহিনকে কুপিয়ে হত্যায় জড়িতদের ফাঁসির দাবিতে ঝিনাইদহে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে। সকালে ঝিনাইদহ শহরের পোস্ট অফিস মোড়ে এই কর্মসূচির আয়োজন করে টেলিভিশন সাংবাদিক ফোরাম। এতে একাত্মতা ঘোষণা করে ঝিনাইদহ জেলা বিএনপি, দোকান মালিক সমিতি, সামাজিক ঐক্য জোট ও মানবাধিকার সংগঠন আমাসুফ। কর্মসূচিতে ব্যানার ফেস্টুন নিয়ে জেলায় কর্মরত সাংবাদিক, রাজনৈতিক নেতৃবৃন্দ, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ বক্তব্য রাখেন। গাজীপুরের সাংবাদিক তুহিনকে হত্যা সহ সারা দেশের সাংবাদিকদের গুম, খুন, মামলা, নির্যাতন ও হয়রানির প্রতিবাদ এবং সাংবাদিক সুরক্ষা আইন বাস্তবায়নের দাবিতে দিনাজপুরের ফুলবাড়িতে মানববন্ধন হয়েছে। উপজেলা পরিষদ চত্বরে ঘণ্টাব্যাপী মানববন্ধনে মাই টিভির ফুলবাড়ি প্রতিনিধি ও থানা প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক ফিজাউল ইসলাম ভুট্টু সহ স্থানীয় সাংবাদিকরা বক্তব্য ও প্রতিবাদ জানান। গাজীপুরের সাংবাদিক তুহিনকে প্রকাশ্যে হত্যার ঘটনায় আসামিদের দ্রুত গ্রেফতার ও বিচারের দাবিতে হবিগঞ্জের মাধবপুরে মানববন্ধন ও প্রতিবাদ সভা হয়েছে। মাধবপুর প্রেস ক্লাবের সামনে ঘণ্টাব্যাপী মানববন্ধন অনুষ্ঠিত হয়। প্রেস ক্লাবের সহসভাপতি আবুল খায়েরের সভাপতিত্বে প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন সাংবাদিক রকুনউদ্দিন লস্কর, আলাউদ্দিন রনি, শঙ্কর পাল সুমন, রাজীব দেব রায় রাজু, আলমগীর কবির সহ আরো অনেকে। গাজীপুরের সাংবাদিক আসাদুজ্জামান তুহিনকে হত্যার প্রতিবাদে এবং হত্যাকারীদের দ্রুত ফাঁসির দাবিতে মানববন্ধন বিক্ষোভ মিছিল করেছে কাপাসিয়ার সাংবাদিকরা। কাপাসিয়া মুক্তিযোদ্ধা সংসদের সামনে কাপাসিয়া প্রেস ক্লাব, কাপাসিয়া রিপোর্টার্স ইউনিটি ও কাপাসিয়া সাংবাদিক ফোরামের যৌথ আয়োজনে মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে বিপুল সংখ্যক সাংবাদিক অংশ নেন। গাজীপুরের সাংবাদিক আসাদুজ্জামান তুহিনকে হত্যা ও সাংবাদিক আনোয়ার হোসেনকে পিটে গুরুতর জখম ও খুনিদের গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে কুমিল্লা চৌদ্দগ্রাম টেলিভিশন জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের উদ্যোগে মানববন্ধন হয়েছে। চৌদ্দগ্রাম টেলিভিশন জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সভাপতি মিজানুর রহমান মিনুর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক কামাল হোসেন নওয়ানের পরিচালনায় বক্তব্য রাখেন চৌদ্দগ্রাম টেলিভিশন জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সিনিয়র সহসভাপতি, মাই টিভি চৌদ্দগ্রাম উপজেলা প্রতিনিধি সিনিয়র সহসভাপতি জসিম উদ্দিন চৌধুরী সহ সকল সদস্যবৃন্দ। এবং সেনাবাহিনীর প্রধানকে নিয়ে আসার জন্য আহ্বান জানাচ্ছি সরকারি প্রশাসনকে এবং আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে। জুলাই গণ অভ্যুত্থানে সাংবাদিকদের ভূমিকা শীর্ষক সেমিনার ও জুলাই গণ অভ্যুত্থানে নিরাপত্তার ঝুঁকি উপেক্ষা করে পেশাদারী মনোভাব নিয়ে সাংবাদিকতা করায় আহত সাংবাদিকদের সম্মাননা ও সংবর্ধনা দিয়েছে কুষ্টিয়া সাংবাদিক ইউনিয়ন। দুপুরে অনুষ্ঠিত কর্মসূচিতে প্রধান অতিথি ছিলেন জেলা সিনিয়র তথ্য অফিসার আমিনুল ইসলাম। কুষ্টিয়া সাংবাদিক ইউনিয়নের সভাপতি আব্দুর রাজ্জাক বাচ্চুর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক শামীমুল হাসান অপুর সঞ্চালনায় অনুষ্ঠানে আঞ্চলিক শ্রম দপ্তর কুষ্টিয়ার সহকারী পরিচালক তৌফিক হোসেন সহ জেলায় কর্মরত গণমাধ্যম কর্মীরা বক্তব্য রাখেন। এইসব দেখা দেখির যে ব্যাপারটা আলহামদুলিল্লাহ শুরু করে সকল এরপরে থাকবে আশরাফুল ইসলাম। ব্রাহ্মণবাড়িয়া জেলা ক্রীড়া অফিসের আয়োজনে বার্ষিক ক্রীড়া কর্মসূচির অংশ হিসেবে কাবাডি প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে। সকালে শহরের লোকনাথ দিঘির পাড়ে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা সিফাত ইশতিয়াক ভুইয়া। জেলা ক্রীড়া অফিসার মাহমুদা আক্তারের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন সিনিয়র শিক্ষক আব্দুস সাকির, সিনিয়র শিক্ষক আকবর হোসেন, সহকারী শিক্ষক বেগম আশরাফুন নাহার সহ আরও অনেকে। খেলায় বালক ও বালিকার মোট 7টি দল অংশগ্রহণ করে।